আমি জিয়ার নেতৃত্বে বিদ্রোহ করি এটা শুধু একটা খবরের শিরোনাম না, এটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একজন প্রত্যক্ষদর্শীর জোরালো দাবি। তো চলুন সরাসরি চলে যায় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের বর্ণনায় আর দেখি সেই উত্তাল দিনগুলো ঠিক কেমন ছিল। আজকে আমরা যার কথা শুনব তিনি হচ্ছেন কর্নেল অবসর অলি আহমেদ, মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী। আসুন তার নিজের চোখেই দেখি আর তার মুখেই শুনি ইতিহাসের সেই খুব গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর কথা। ১৯৭১ সাল ২৫শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস ক্র্যাকডাউনের মধ্য দিয়ে ঢাকা একটা ভয়ঙ্কর রাত নেমে এসেছিল, যা ইতিহাসের মোড়টাই কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, যখন ঢাকায় এই অবস্থা, যখন সেখানে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, তখন সেখান থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে চট্টগ্রামে বাঙালি সৈনিকদের কাছে সেই খবরটা কিভাবে পৌঁছাল, আর তারাই বা কী ভাবছিলেন, তাদের প্রতিক্রিয়া ঠিক কী ছিল? এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। অলি আহমেদের ভাষ্য মতে বিদ্রোহের সেই প্রথম আগুনটা কিন্তু জ্বলে উঠেছিল ২৫শে মার্চের রাতেই। এই একটা কথাই কিন্তু পুরো ঘটনার কেন্দ্রে অলি আহমদকে দাঁড় করিয়ে দেয়। তার দাবিটা একদম পরিষ্কার। ঢাকায় আক্রমণের খবর পাওয়া মাত্রই তিনি মেজর জিয়ার নেতৃত্বে বিদ্রোহটা শুরু করেন, আর এটাই ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে প্রথম দিকের সংগঠিত সামরিক প্রতিরোধগুলোর একটা। তখনকার সিচুয়েশনটা বুঝতে হলে এই কমান্ড স্ট্রাকচারটা জানা কিন্তু খুব জরুরি। সবার উপরে ছিলেন একজন পাকিস্তানি অফিসার কর্নেল জঞ্জুয়া, তার ঠিক নিচেই ছিলেন বাঙালি ডেপুটি কমান্ডার মেজর জিয়াউর রহমান, আর ছিলেন তরুণ অফিসার অলি আহমদ। এই সেটআপটাই কিন্তু বিদ্রোহের জন্য একটা বলা যায় উর্বর ক্ষেত্র তৈরি করে রেখেছিল। বিদ্রোহ তো শুরু হলো, কিন্তু এরপর কি হবে? এখান থেকেই কিন্তু গল্পটা মোড় নেয় স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার সেই ঐতিহাসিক সিদ্ধান্তের দিকে। ভাবুন একবার, ইতিহাস কত দ্রুত বদলে যায়। ২৫শে মার্চের রাতের বিদ্রোহ থেকে শুরু করে ২৭শে মার্চের সন্ধ্যার সেই বিখ্যাত ঘোষণা পর্যন্ত এই মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে কত নাটকীয় ঘটনাই না ঘটে গিয়েছিল। এর মধ্যে পুটিয়া থানার সেই সকালের বৈঠকটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। ঠিক ওই বৈঠকের মাঝখানেই মাহমুদ নামে একজন সাধারণ মানুষ এসে হাজির হলেন। তার আশাটা ছিল বেশ অপ্রত্যাশিত, কিন্তু তার ওই আগমনই ঘটনাটা একটা নতুন দিকে নিয়ে যায়। আর এখানেই কিন্তু আসল নাটকীয় মুহূর্তটা তৈরি হয়। মাহমুদের প্রস্তাব ছিল একদম সোজা সাপটা, যেহেতু অলি আহমদ চট্টগ্রামেরই সন্তান, তাই স্বাধীনতার ঘোষণাটা তিনিই দিন। কিন্তু অলি আহমদ নিজের সেই ক্রেডিটটা না নিয়ে তার সিনিয়র অফিসার মেজর জিয়াউর রহমানকে এগিয়ে দিলেন। তার যুক্তি ছিল, এই ধরনের একটা ঘোষণার জন্য একজন সিনিয়র অফিসারই সবচেয়ে যোগ্য ব্যক্তি। সিদ্ধান্ত তো হলো, কিন্তু আসল কাজ তো বাকি। এই ঘোষণাটা সারা দেশের মানুষের কাছে পৌঁছানো হবে কিভাবে? আর এই মিশনের কেন্দ্রবিন্দু হয়ে উঠল কালুরঘাট বেতার কেন্দ্র। অলি আহমেদের বর্ণনা থেকে যা বোঝা যায়, পুরো ব্যাপারটা কিন্তু বেশ গোছানো ছিল। প্রথমে তিনি জিয়াকে বেতার কেন্দ্রে পাঠালেন। সেখানে টেকনিশিয়ানরা খুব দ্রুত কাজে লেগে গেলেন আর ট্রান্সমিটার স্টেশনটাকে একটা ব্রডকাস্টিং স্টেশনে বদলে ফেললেন। জিয়া যখন ভাষণের খসড়াটা লিখছিলেন, ঠিক সেই সময় অলি আহমেদ সেখানে পৌঁছান এবং দুটো সংশোধনী আনেন, যেগুলো জিয়া মেনেও নেন। মানে বোঝাই যাচ্ছে এটা ছিল একটা পারফেক্ট টিমওয়ার্ক। এই একটা লাইনই যথেষ্ট। এটা পরিষ্কার করে দেয় যে তিনি শুধু ঘটনার পরিকল্পনাকারী ছিলেন না, একেবারে সেই ঐতিহাসিক মুহূর্তের পাশেই বসে থাকা একজন সাক্ষী ছিলেন। তো ওই ঘোষণায় ঠিক কী বলা হয়েছিল? এর মূল উদ্দেশ্য ছিল তিনটা। ১. আন্তর্জাতিক বিশ্বের কাছে নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্য স্বীকৃতি চাওয়া। ২. যুদ্ধের জন্য অস্ত্র আর আর্থিক সাহায্য চাওয়া। আর ৩. দেশের সব সৈন্য, পুলিশ, ছাত্র জনতাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানানো। কিন্তু প্রশ্ন হল, এই ঘোষণার আসল গুরুত্বটা কোথায়? অলি আহমেদের চোখে এর প্রভাব ছিল বিশাল। অলি আহমেদের মতে জিয়ার ওই ভাষণটা শুধু একটা ঘোষণা ছিল না, ওটা ছিল একটা দিশেহারা জাতির জন্য আলোর দিশা, একটা পদ নির্দেশনা। তিনি বিশ্বাস করেন জিয়ার এই সাহসী ভূমিকার কথা জাতি কোনোদিন ভুলবে না। আর সবশেষে অলি আহমদ তার এই পুরো বক্তব্যের সপক্ষে একটা খুব গুরুত্বপূর্ণ দলিলের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন যে ১৯৭৩ সালে জিয়াউর রহমান নিজে হাতে লেখা একটা চিঠিতে এই বিদ্রোহে তার মূল ভূমিকার কথা স্বীকার করে গিয়েছিলেন। আসলে ইতিহাস তো এইভাবেই তৈরি হয়, তাই না? বিভিন্ন মানুষের স্মৃতি, তাদের অভিজ্ঞতা আর তাদের সাক্ষ্য মিলিয়েই। আজকের এই যে বর্ণনাটা আমরা শুনলাম, এটাও ঠিক তেমনই একটা ব্যক্তিগত বয়ান। এটা আমাদের নতুন করে ভাবতে শেখায় যে একটা ঘটনাকে ঘিরে কত রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আর সেগুলো মিলেই আমাদের ইতিহাসটা আরও পূর্ণ হয়ে ওঠে।